আমাদের জন্য তো তোমরা ক্ষমতায় আইছো, তোমাদেরকে চিনে কে? এইবার আর শুক্রবার শনিবারে আমরা আন্দোলন শুরু করবো না, রোববার থেকে সংসদ চারদিকে ঘেরাও দিব। আপনারা যারা মহিলারা আছেন যে দুর্গা শুনছেন না, কালী মা দুর্গা বলে যে দুর্গার মতন রাস্তায় নামবেন। হাসিনাকে ভাগাইছি সময় লাগে না, আর সালাউদ্দিন তো কিচ্ছু না, এই সরকার কিচ্ছু না আমাদের কাছে। আমরা এমন শক্তিশালী হয়েছি, এবার আর রক্ত দিব না আমরা, এবার সেই শ্রীলঙ্কার মতো জাইঙ্গা খুলে নিব, হাসিনার মতো পালাবার টাইম দেব না। আমি আবারও বলছি, আমাদের জন্য পরিবর্তন সংসদে আমরা দেখি আমাদের নেতারা কথা বলে, সেখানে অনেক মনে কষ্ট পায়, ওনার দাঁড়ায় থাকে 2 মিনিট 3 মিনিট সময় দেয়, অনুরোধ করতে হয়। এটা কি খেলা নাকি? আমাদের জন্য তো তোমরা ক্ষমতায় আইছো, তোমাদেরকে চিনে কে? তোমাদেরকে কে চিনে? জুলাই বাস্তবায়ন যদি না হয় পুরোপুরি, আমরা রাজপথে নামবো, আমরা ভয় করি না। এইবার আর শুক্রবার শনিবারে আমরা আন্দোলন শুরু করবো না, রোববার থেকে সংসদ চারদিকে ঘেরাও দিব। আমাদের যে সমস্ত আহত ভাই যারা আছে, যারা নাকি মৃতের সাথে পাঞ্জা করে, এদেরকে আগের লাইনে দিব। কত গুলি চালাবি চলা, তারপরে আমাদের বুক, কয় বুক খালি করবি করিস তোরা। তোদেরকে সংসদে ঢুকতে দিব না, সচিবালয়ে ঢুকতে দিব না। জুলাই সনদ বাস্তবায়ন হবে না, খোদার কসম খাওয়া বলছি। এক পাও আপনারা সংসদের আশেপাশে থেকে যখন আমাদের নেতারা ডাক দিবে, আপনারা চিনেন তো আমাদের নেতা কারা, সবাই ডাক দিলে যাবেন না, চলে আসবেন সংসদের চারদিকে। ওদেরকে সংসদে ঢুকতে দিব না। সালাউদ্দিন আহমেদের ইতিহাস আমরা জানি, তারেক রহমান সাহেবের ইতিহাস আমরা জানি, ঠিক আছে? উনি সরকারে আসছে। এইবার ইলেকশনে কে জিতছে সেটাও আমরা জানি। আমরা এটাকে মানলাম, এর জন্য ঠিক আছে ভাবে তুমি দেশ চালাও, ভালো মতো চালাও, কিন্তু আমাদেরকে বাহিরে রাইখা তোমরা যা মনে হয় তাই করবো সংসদে, তা চলবে না। আমরা তো এমনি আদামরা, আমাদের সন্তান নাই, আমরা মরতে রাজি আছি বাবা, আমরা মরণকে ভয় করি না। আপনারা যারা মহিলারা আছেন যে দুর্গা শুনছেন না, কালী মা দুর্গা বলে যে দুর্গার মতন রাস্তায় নামবেন, আমরা মহিলা শুদ্ধ নামাবো, একবারে ছ্যাপ দিয়ে নামবেন। যে বদমাইশ, এইটার খেলাফ আমার মাথা খারাপ হয়ে গেছে। সবসময় আমি দেখি ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে উল্টা পাল্টা শুরু হয়েছে আমাদেরকে নিয়ে। যা বলে যা করে সহ্য করার মতো না, সরকার কিচ্ছু বলে না। তারেক রহমানের বিরুদ্ধে একটা কথা বলে তাকে অ্যারেস্ট করা হয়, অথচ আমাদের নেতাকর্মী নিয়ে, ভালো লোকদেরকে নিয়ে কথা বললে তার কোনো বিচার হয় না। এটা কি? সালাউদ্দিন আহমেদ কে? তুমি কোথায় ছিলে? আমরা তোমাকে চিনি না, জানি না তোমাদেরকে। আমি ভয় করি না, আমরা কারো ভয় করি না। এই যারা জামাত ইসলাম, তারা 11 দল যারা তারা কারো মরণকে ভয় করে না, তারা ডরপোক না, তারা বীর, খোদার কসম তারা বীর। তোমরা 71-এ যুদ্ধ করে তোমরা বড় বড় নেতা হইছো, আমরা সংসদে কথা বলতে পারি না, আমাদের কোনো দাবি পূরণ হয় না। কথা আমার একটাই, আপনাদেরকে বলি, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় আপনারা রাজপথ ছাড়বেন না। আর আমাদের নেতারা আমাদেরকে ডাক দিবে, রবিবার থেকে সংসদের আশেপাশে বসবো, ওদেরকে সংসদ ঢুকতে দেব না। আর যদি সালাউদ্দিন আহমেদ আমাদের উপরে গুলি, কোন রকম পুলিশ দিয়ে হামলা করার চেষ্টা করে, আমরা দেখব কোন পুলিশ আমাদের বুকে গুলি চালায়, সেটাও দেখব। হাসিনাকে ভাগাইছি সময় লাগে না, আর সালাউদ্দিন তো কিচ্ছু না, এই সরকার কিচ্ছু না আমাদের কাছে। আমরা এমন শক্তিশালী হয়েছি, ইমানি বল আমাদের এত শক্ত হয়েছে, আমরা কিচ্ছুকে ভয় করি না। মুসলমান তো এমনি মরণকে ভয় করে না, তাই না? আমাদের দাড়ি আছে, টুপি আছে, তোমাদের তো দাড়িও জ্বালাই নাই, তোমরা তো পোলাপান, তোমরা নাস্তিকের দল। অতএব কথাটা বলতেছি, আমি সবার মনের কথা বললাম, সাবধান, জুলাই সনদ বাস্তবায়ন করো, তোমরা ক্ষমতায় থাকো, আর কোনো দুঃখ নাই। আমরা জুলাই যোদ্ধারা প্রায় সময় বলি জুলাইতে রক্ত দিয়েছি, প্রয়োজনে আবার জীবন দেব। আজকে সেই কথাটা পরিবর্তন করতে যাচ্ছি, এবার আর রক্ত দিব না আমরা, এবার সেই শ্রীলঙ্কার মতো জাইঙ্গা খুলে নিব, হাসিনার মতো পালাবার টাইম দেব না। সুতরাং সাবধান হয়ে যান, জুলাই যোদ্ধারা এখনো বেঁচে আছে। যেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করার কথা সেই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করেন। সংসদে দেখি পার্থ ভাই বলেন 6 বলে 12 রান করেছেন, তার আগের 300 রান আমরা করেছি। আরে ভাই, 6 বলে 12 রান করে যদি ম্যাচ জিতানো না হয়, আগের 300 রানের কোনো ভ্যালু থাকে না। সুতরাং এই সব উল্টাপাল্টা বয়ান দিয়ে বাংলাদেশের মানুষকে আর ভূগোল বোঝানো যাবে না।
এদেশের জনগণ যখন ফুলে ফেসে উঠবে তখন সেই নৌকা সমুদ্রের ঝড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কোনোভাবেই আপনারা পার্লামেন্টে টিকে থাকতে পারবেন না। সুতরাং গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করুন। জুলাই সনদ বাস্তবায়ন না করলে জুলাই যোদ্ধারা, শহীদ পরিবাররা, সারা দেশের জনগণ নিয়ে আবার ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দিয়ে প্রয়োজনে সরকার পতন করব। সুতরাং সাবধান হয়ে যান। এবার প্রকাশ্যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে হুমকি দিলেন এনসিপি নেতা সার্জিস আলম। হুমকিটা এমন যে বাংকার কিংবা টানেল কিংবা সুড়ঙ্গ কোনো কিছু বানিয়ে পার পাওয়া যাবে না, জীবন রক্ষা করা যাবে না, এরকম হুমকির পরেও সরকার কি তাহলে নিশ্চুপ থাকবে? আমরা গত কয়েকদিনে এই সরকার ক্ষমতায় আসার পর একাধিক ঘটনা ঘটতে দেখেছি। ফেসবুকে সরকারের কিংবা প্রধানমন্ত্রীর সমালোচনা করা কিংবা কটু কথা বলার কারণে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। যারা প্রভাবশালী তারা কিন্তু জামিন পায়নি, কিন্তু জামাতের একজন কর্মীকে যখন গ্রেপ্তার করা হলো তখন 24 ঘন্টার মধ্যে তার জামিন হয়েছে। অন্য একাধিক লোক গ্রেপ্তার হয়েছে, তাদের কিন্তু কোনো জামিনের খবর আমরা পাইনি। তাহলে কি এই এনসিপির নেতারাও প্রচণ্ড প্রভাবশালী বলে তাদের এই বক্তব্যগুলোকে হালকাভাবে নেওয়া হবে? আর সার্জিস আলম বর্তমান প্রধানমন্ত্রীকে এরকম হুমকিই বা কেন দিলেন? যারা শেখ হাসিনা সরকার পতনের জন্য আন্দোলন করেছিল, পরবর্তীতে তাদের বিভিন্ন নেতার কথাবার্তায় বোঝা গেছে যে এটা আসলে কোটা আন্দোলন ছিল না, এটা সরকার ফেলে দেওয়ার একটা প্ল্যান ছিল এবং এই প্ল্যানের সঙ্গে দেশি বিদেশি অনেকের সম্পর্ক ছিল। একটা দীর্ঘ প্ল্যান করেই সরকারকে ফেলে দেওয়া হয়েছে। সেই সময় শেখ হাসিনা বিরোধী প্ল্যান বাস্তবায়নের জন্য যাদের সহযোগিতা পাওয়া গিয়েছিল তারা কি আবার তাদের সহযোগিতা পাবে বিএনপি সরকারকে ফেলে দেওয়ার জন্য? কি বলছেন সার্জিস আলম ফেসবুকে? গণমাধ্যমই বা তাকে নিয়ে কি বলছে? কোন সংবাদের ভিত্তিতে এই ধরনের হুমকি ধামকি তিনি দিচ্ছেন? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম সার্জিস আলম এবং প্রধানমন্ত্রী দুইজনের বিষয়ে। সার্জিস আলম প্রধানমন্ত্রীকে রীতিমতো হুমকি দিয়েছেন তার ফেসবুক পোস্টে। আমরা কদিন আগে দেখেছি তাদের আরেক নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি ওমরাতে গিয়ে ওই বক্সিং মেশিনে, যেখানে শক্তি পরীক্ষা করা হয়, সেই বক্সিং মেশিনে বক্সিং দেওয়ার আগে মেশিনটাকে দেখিয়ে বলেছেন যে মির্জা আব্বাস, অর্থাৎ তিনি এরপরে যাকে ঘুষি দিবেন সেটা হচ্ছে মির্জা আব্বাস। এরকম অধ্যত্বপূর্ণ কর্মকাণ্ড করার পরেও তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ সরকার নেয়নি। এটা সরকারের সহনশীলতার মাত্রা পরীক্ষার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সরকার বেশ সহনশীল আচরণ করছে, এটা ভালো, সহনশীল আচরণ করা ভালো, কিন্তু মানে এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডেরও তো একটা সীমা পরিসীমা থাকা উচিত, সেটাও অনেকে মনে করেন। সার্জিস কি বলছেন? নাগরিক টেলিভিশনের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে বাংকার বা টানেল বানিয়ে লাভ হবে না। সার্জিস আলম জনরায়ের বিপক্ষে গিয়ে কোনো সিদ্ধান্ত নিলে বাংকার বা টানেল নির্মাণ করেও কোনো লাভ হবে না মন্তব্য করেছেন এই এনসিপি নেতা। ফেসবুকে আজকে পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে লিখেছেন, জনরায়ের বিপক্ষে গিয়ে সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করা হলে কিংবা বিতর্কিত আর্থিক কর্মকাণ্ডের আশ্রয় প্রশ্রয় দেওয়া হলে ব্যাংকার বা টানেল নির্মাণ করে কোনো কাজে আসবে না, এই কথা তিনি বলেছেন। তার মানে এটা একটা হুমকি, মানে বাংকার কিংবা টানেল এটা নির্মাণের ব্যাপার কোত্থেকে আসলো। আজকেই একটা একাধিক পত্রিকা যে খবর দিয়েছে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন নির্মাণের যে প্রকল্প, সেই প্রকল্পে থাকবে বাংকার এবং গোপন টানেল, যে টানেল দিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া যাবে, এরকম একটা খবর আমরা গণমাধ্যমে হতে দেখেছি। সেই বাংকার বা টানেলের যে ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেই মানে ছবিটা, গুগল ম্যাপের ছবিটা একটু দেখে নিন। সেই ছবি দিয়ে গণমাধ্যমে নিউজ করা হয়েছে যেটা, সেটা হচ্ছে যে নিউজের শিরোনামটা দেখে নিন। বলা হচ্ছে প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে। এটা একটা পজিটিভ উদ্যোগ, অবশ্যই এরকম একটা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত, কিন্তু সেটাকেই সার্জিস আলম
আলম অনেকটা ব্যঙ্গ করে বলছেন যে এগুলো করে কোনো লাভ হবে না। তার মানে এটা যে একটা প্রচ্ছন্ন হুমকি সেটা খুব সহজেই বোঝা যায়। যে কারণে এই বাংকার কিংবা টানেল নির্মাণ করা হচ্ছে, বলা হচ্ছে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য, সেটা যদি দেশের অভ্যন্তরের শত্রুর আক্রমণের ব্যাপার হয়ে দাঁড়ায়, যেমনটা আমরা দেখেছি 24-এর গণ আন্দোলনের পরে গণভবন আক্রমণ করে লুটপাট, ভাঙচুর, আগুন দেয়া, এই ব্যাপারগুলো যেটা দেখেছি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপনে খুব দ্রুত হেলিকপ্টার দিয়ে তারপরে বিমানে চেপে ভারতে চলে গেছেন, জীবন রক্ষা পেয়েছিলেন। তিনি যদি সেখানে থাকতেন, তার ওই নিরাপত্তার এমন কোনো ব্যবস্থা সেখানে ছিল না যে জনরোষ থেকে তিনি বাঁচতে পারেন। পত্রিকার খবরে বলা হয়েছে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তৈরি করা হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন। বাড়ির নকশায় থাকছে বহির্বিশ্বের প্রধানমন্ত্রীদের বাড়ির আধুনিক ডিজাইন। সব সেফটি ও সিকিউরিটি মেনে বাসভবনের মাটির নিচে থাকবে অত্যাধুনিক বাংকার এবং সুড়ঙ্গ বা টানেল, যা বহিঃশত্রুর আক্রমণ থেকে প্রধানমন্ত্রীর পরিবারকে সুরক্ষা দেবে, এমনটাই পরিকল্পনা গণপূর্ত বিভাগের। এই খবরটাকেই তিনি বলছেন যে এটা করে কোনো লাভ হবে না। তার মানে কি বিএনপি সরকার আবারও কোনো মানে এই এনসিপির নেতৃত্বে আবারও কোনো গণ আন্দোলনের মুখে পড়ছে? এনসিপির বিভিন্ন নেতা বিভিন্ন হুমকি দিচ্ছে, গণভোটের যে রায় সেটা বাস্তবায়ন করা হলো না, সাংবিধানিক পরিষদ সেটা বাস্তবায়ন করা হলো না। এগুলো যখন সরকার মেনে নিল না, এরপর থেকে আন্দোলনের তীব্র হুঙ্কার দেয়া হচ্ছে। এরই মাঝে একদিন আমরা দেখেছি বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে একটা সমাবেশ করা হয়েছে। তারপরে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন, প্রাইভেটের একজন, 3 জন রাজু ভাস্কর্যে বেশ অনেকক্ষণ অনশন করলেন। সেখানে গিয়ে বিরোধী দলের বিভিন্ন নেতা গিয়ে নানা ধরনের বক্তব্য দিলেন। তারপরে শুনলাম যে সেখানে একটা অনশন মঞ্চ তৈরি করা হবে, আমরণ অনশন করা হবে, এবং নাহিদ ইসলাম সহ সবাই বলছেন যে এমন আন্দোলন শুরু হবে সরকার এখান থেকে বাঁচতে পারবে না। জামাতের আমির বলছেন যে আন্দোলন শুরু হয়ে গেছে, এখান থেকে আর আমাদের ঘরে ফেরার, বিজয়ী হওয়ার আগে আর ঘরে ফেরার কোনো পরিকল্পনা নেই। সরকারের বয়স যখন 2 মাসও হয়নি, সেরকম একটা সময়ে এই রকমের যে বক্তব্যগুলো আসছে, এটা বিএনপির জন্য বেশ বিপজ্জনক এবং বিব্রতকর। যখন প্রকাশ্যে বলা হয় বাংকার টাঙ্কার নির্মাণ করে কোনো লাভ হবে না, তখন আমার মনে হয় যে বিএনপি সরকারের ভাবনার একটা ব্যাপার রয়েছে যে এই ধরনের বক্তব্য এবং এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের ব্যবস্থা গ্রহণ কিংবা তাদের প্রস্তুতিটা কেমন হবে এই ব্যাপারগুলো মোকাবেলার জন্য। এই ব্যাপারগুলো মোকাবেলা বিএনপি একা একা করতে পারবে নাকি করতে পারবে না, এরকম ব্যাপারও রয়েছে। এবং একটা আলোচনা চতুর্দিকে শুরু হয়ে গেছে, যেটা বলেই শেষ করব, সেটা হচ্ছে যে সংসদে সন্ত্রাস দমন আইনের যে অধ্যাদেশ ছিল প্রফেসর ইউনূসের, সেটাকে বিল আকারে বিএনপি যেটা পাশ করেছে, অনেকে বলছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করার জন্যই এটা করা হচ্ছে। কিন্তু আবার অনেক দিক থেকে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে বিএনপি মূলত এই আইন সংসদে পাশ করেছে সংসদ শুরু হতে না হতেই জামাত এবং এনসিপি বিরোধী দলগুলো যে ধরনের হুঙ্কার দিচ্ছে, আন্দোলনের সরকার ফেলে দেওয়ার যে ধরনের হুঙ্কার দিচ্ছে, তাতে করে এই আইনটা তাদের একটা সেফটি মানে জায়গা তৈরি করবে। যদি বিরোধী দল কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড করতে শুরু করে, তাহলে এই আইন তাদের জন্য, তাদের ক্ষেত্রে ব্যবহার করা হবে এবং সেই ক্ষেত্রে বিরোধী দলকে মানে তাদের কর্মকাণ্ড থেকে বিরত রাখা কিংবা তাদের কর্মকাণ্ডে একটা বড় চাপ দেওয়ার ক্ষেত্রে বিএনপি সরকার সফল হবে। তাহলে এনসিপি এবং জামাতকে মনে রাখতে হবে, সংসদে সন্ত্রাস দমন আইন পাশ হয়েছে, বিল পাশ হয়েছে, যে বিলের বিরুদ্ধে তারা অবস্থান নেয়নি এবং সেই আইনই প্রয়োজন বোধে তাদের উপরে প্রয়োগ করতে পারে সরকার। এরকম পরিস্থিতি যদি তৈরি হয়, তার মানে তারা সেফ জোনে এখন পর্যন্ত নেই, যখন পর্যন্ত তারা মনে করছে যে এটার মাধ্যমে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দীর্ঘায়িত হবে শুধু। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এই আইন শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষেত্রেই প্রযোজ্য হবে নাকি বিএনপি বর্তমান যারা বিরোধী দল তাদের ক্ষেত্রেও এটা প্রয়োগ করবে যদি প্রয়োজন হয়? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।